প্রত্যেকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ সম্পর্কে। বর্তমান সময়তে ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ সম্পর্কে একটি মারাত্মক সচেতনতা তৈরি হচ্ছে। বিভিন্ন রকম মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। আমার এই ভিডিওটিও সেরকম একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে করে আমি আমার অডিয়েন্সকে আমি সচেতন করতে পারি যে ব্ল্যাক ফাঙ্গাস আসলে কী, এবং অহেতুক বা অকারণে যে ভয় পাওয়া সেটা যাতে না হয়, আমরা যাতে সাবধান থাকি, আমরা যাতে সচেতন থাকি, তার একটি ক্ষুদ্র প্রয়াস। তো প্রথমে আলোচনা করি ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ বা ব্ল্যাক ফাঙ্গাস রোগটি আসলে কি। ব্ল্যাক ফাঙ্গাস রোগটি হলো আর কিছু না, এটি একটি ছত্রাকঘটিত রোগ। এই ছত্রাকঘটিত রোগটি যেই ছত্রাকের দ্বারা সাধারণত সংক্রমিত হয়, সেই ছত্রাকটি হলো মিউকর। এটি হলো মিউকর মাইসিটিস যে গ্রুপ আছে, মিউকর মাইসিটিস গ্রুপের যে ছত্রাক, সেই ছত্রাকগুলি এই রোগটিকে ঘটায়। মিউকর মাইসিটিস গ্রুপে বেশ কিছু প্রজাতির ছত্রাক আছে, তার মধ্যে আমরা দুটি বিশেষ প্রজাতির কথা বলতে পারি। একটি হলো রাইজোপাস আর একটি হলো মিউকর। রাইজোপাস স্পিসিস এবং মিউকর স্পিসিস, এই দুটি স্পিসিস কিন্তু বিশেষভাবে আমাদের ক্ষেত্রেই ব্ল্যাক ফাঙ্গাস রোগের জন্য দায়ী। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে আমরা এই ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কে এত ভাবছি কেন? ব্ল্যাক ফাঙ্গাস রোগ কি তাহলে অতীতে ছিল না, এখন থেকেই তৈরি হলো? মানে করোনার মতো হঠাৎ করে ছড়িয়ে পড়লো একেবারে নতুন কোনো রোগ? না, মোটেও কিন্তু তাই নয়। আমরা ব্ল্যাক ফাঙ্গাস রোগের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা অতীতেও দেখেছি। এখন ব্ল্যাক ফাঙ্গাস রোগ যে অতীতে হয়েছে সেগুলি এবং বর্তমানে যে রোগ ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে, এটির মূল কারণ হলো আমাদের দেহের যে প্রতিরক্ষা ক্ষমতা, অর্থাৎ ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আমরা সাধারণত ছত্রাক দ্বারা আক্রান্ত হই। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং কমে যাওয়ার ফলেই একেবারে দুর্বল একটি রোগ আমাদেরকে আক্রমণ করে ফেলে এবং আমাদেরকে রোগগ্রস্ত করে ফেলে, এই ধরনের ইনফেকশনগুলিকে আমরা সাধারণত বলি অপরচুনিস্টিক ইনফেকশন। আমরা অতীতে দেখব যে এইডস রোগের ক্ষেত্রে, অর্থাৎ HIV সংক্রমণের ফলে যে রোগ হয়, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এর ফলে সাধারণত যে সমস্ত মানুষ এইডসে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা লোয়ার ডাউন হয়ে যায়। ইমিউন সিস্টেমের যে লোয়ার ডাউন হয়ে যাওয়া, অর্থাৎ ক্ষমতা কমে যাওয়া, এর ফলে তারা বেশ কিছু অপরচুনিস্টিক ইনফেকশন পায়। তার মধ্যে মোস্ট কমন একটি ইনফেকশন হলো ক্যান্ডিডিয়াসিস এবং অবশ্যই ব্ল্যাক ফাঙ্গাস। ক্যান্ডিডিয়াসিস এটি একটি ছত্রাক ঘটিত রোগ আমরা জানি, এবং যে ব্ল্যাক ফাঙ্গাস এটি একটি ছত্রাক ঘটিত রোগ। ক্যান্ডিডিয়াসিস মুখ গহ্বরে সাধারণত ইনফেকশন ঘটে। ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রেও তাই, আমাদের ব্রেন, আমাদের আই এবং বিশেষ করে নেজাল প্যাসেজ, সাইনাস যেগুলি আছে, এগুলিকে অ্যাফেক্ট করে এবং বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে। তো HIV-র ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখলাম যে HIV-র ক্ষেত্রে যখন লোয়ার ডাউন হয়ে যাচ্ছে ইমিউনিটি, তখনই এই ফাঙ্গাসগুলি আমাদেরকে আক্রমণ করছে। ঠিক একই রকমভাবে বর্তমান সময়ে আমরা দেখছি যে যারা কোভিডে আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে লং টার্ম একটা স্টেরয়েডের এক্সপোজার আমরা দেখছি। অর্থাৎ বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই COVID-19-এর জন্য, তাদেরকে বেশ কিছুদিন ধরে একটি স্টেরয়েড ট্রিটমেন্টের মধ্যে রাখা হয়। আর স্টেরয়েডের যে লং এক্সপোজার, এর ফলে কি হয় না, তাদের ইমিউন সিস্টেম অনেকটা দুর্বল হয়ে পড়ে, তাদের ইমিউনিটি যে পাওয়ার সেটা অনেক কমে যায়, এবং এর ফলে কি হয় না, খুব কমন টাইপ এই মিউকর মাইসিটিস গ্রুপের যে রাইজোপাস এসপি বা মিউকর এসপি, এই ছত্রাকের রেণুগুলি আমাদের দেহের মধ্যে প্রবেশ করলেই বা তাদের দেহের মধ্যে প্রবেশ করলেই তারা সহজে আক্রান্ত হয়ে পড়ে। ফলে তাদের ক্ষেত্রে এই ছত্রাকের আক্রমণটিকে আমি বলতেই পারি দিস ইজ অপরচুনিস্টিক ইনফেকশন। তো এখন প্রশ্ন হলো যে এটা তো মোড অফ ইনফেকশন, তাই এটি আসলে আসে কীভাবে? এটি মানুষ থেকে মানুষে ছড়ায় নাকি কীভাবে ইনফেকশনটা আমরা পাই? একেবারে খুব কমন বিষয় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জায়গাতে বসবাস করছি, আনহেলদি যে অ্যাটমসফিয়ার যেখানে বসবাস করছি, সেই জায়গাতে সাপোজ কিছু ব্রেড, পাউরুটি, কিছু ফল, সবজি, যাদের ক্ষেত্রে এরকম ফাঙ্গাস ইনফেকশন আছে বলে মনে হয়, কিছুদিন ধরে রেখে দিয়েছি, একটু পচা পচা ভাব হয়েছে, এসব জায়গাগুলোতে কিন্তু এই মিউকরের যে পোর সেগুলি কিন্তু আছে। এখন এইগুলি যদি আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করি,
আমাদের ক্ষেত্রে আমরা খুব সহজেই এই রেণুগুলিকে রেজিস্ট করতে পারি, কিন্তু যারা কোভিড আক্রান্ত হয়ে যাদের অলরেডি ইমিউন সিস্টেম লোয়ার ডাউন হয়ে গেছে তারা কিন্তু এই স্পোরগুলিকে রেজিস্ট করতে পারে না। ফলে এই স্পোরগুলি তাদের মুখবিবরের মাধ্যমে বা নেজাল প্যাসেজের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন সেখানে দেখে একটু জার্মিনেট করতে থাকে। তো এই বংশবিস্তার করার সময় ছত্রাকটিকে তো খাদ্যের প্রয়োজন। খাদ্য কোথা থেকে পাবে? সে আমাদের দেহের ভেতরে যে টিস্যু পার্ট আছে সেগুলোকে ডাইজেস্ট করে তার থেকে খাবার সংগ্রহ করবে। এখন সাধারণত এই যে মিউকোরমাইসিটিস গ্রুপ বা এই যে আমরা ব্ল্যাক ফাঙ্গাস যাদেরকে বলছি, ব্ল্যাক ফাঙ্গাসগুলি আমাদের দেহ থেকে যখন খাবার সংগ্রহ করে মেনলি যে গ্লুকোজ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্যের মধ্যে যারা এক শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই সমস্ত বা অন্যান্য যে কার্বোহাইড্রেট, সরল কার্বোহাইড্রেট, সিম্পল যে কার্বোহাইড্রেট আছে সেগুলোর থেকে খাদ্য সংগ্রহ করতে থাকে এবং তাদের বংশবিস্তার করতে থাকে। প্রথমে নেজাল প্যাসেজের কথা বলবো এবং তার সাথে সাইনাসের কথা বলবো। আমরা জানি যে আমাদের এই চোখের নিচেতে এবং নাকের এই ভেতর নিচের দিকে আমরা যদি দেখি ভালো করে, এখানেতে বেশ কিছু সাইনাস দেখবো, কয়েকজনের সাইনাস দেখবো। এই যে সাইনাসগুলি দেখছি এগুলি ভেতরে ক্যাভিটির মধ্যে মিউকাস সিক্রেশন হতে থাকে এবং এগুলো একটা করে এয়ার পকেট। এই জায়গাতে খুব সহজেই কিন্তু জার্মিনেশন হতে পারে, অর্থাৎ ফাঙ্গাস বেশ ফুলে ফেপে উঠতে পারে এই জায়গাগুলিতে, এই ফাঁকা জায়গাগুলিতে, এবং এতে খাবারের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যেহেতু এগুলি নেজাল প্যাসেজের কাছে আছে এবং আয়েরও কাছে আছে, এবং যদি আমরা সাইনোসাইটিসের ব্যাপারটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে এর ভেতরের দিকে ব্রেন পর্যন্ত কানেকশন আছে। ফলে খুব সহজে ব্রেনকেও তারা এখান থেকে অ্যাফেক্ট করতে পারে। ফলে সাইনাস আমাদের, তার সাথে চোখ, ব্রেন, এটাতে অ্যাফেক্ট করবে। মুখবিবরের মাধ্যমে যদি প্রবেশ করে তাহলে কি হবে না, ট্র্যাকিয়াল প্যাসেজ হয়ে যদি লাংসে যায় তাহলে লাংস অ্যাফেক্টেড হবে। আমরা যদি খাদ্যের সাথে গ্রহণ করি তাহলে স্টোমাক অ্যাফেক্টেড হবে। স্টোমাক যদি অ্যাফেক্টেড হয় তারপরের পার্টটাও অ্যাফেক্টেড হবে। আর যদি এই ব্ল্যাক ফাঙ্গাস স্কিন রিলেটেড কোনো জায়গাতে জার্মিনেশন স্টার্ট করে তাহলে সেই জায়গার যে স্কিন আছে সেই স্কিনও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ডায়াবেটিস যাদের আছে এই সমস্ত মানুষরা কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, বা তারা যদি আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে ক্ষতি চরম সীমা পর্যন্ত যেতে পারে। ফলে যারা কোভিড-19 থেকে সদ্য মুক্তি পেয়েছে, অর্থাৎ যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে, তাদের ক্ষেত্রে যদি ব্লাড সুগার থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে সেটিকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে, কন্ট্রোল করতে হবে। কারণ ডায়াবেটিস থাকা মানেই হচ্ছে কি তার ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি এবং এগুলি ওই ফাঙ্গাসটি খাদ্য হিসাবে ব্যবহার করে। ফলে খুব সহজেই তারা জার্মিনেট করতে পারে এবং ওই অংশগুলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। এছাড়াও যারা ক্যান্সার রোগী, যাদের ক্ষেত্রে ইমিউন পাওয়ার কমে এসছে, তারাও এই রোগের ক্ষেত্রে অনেক বেশি সাসেপ্টেবল, খুব সহজেই ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা তারা আক্রান্ত হতে পারে। যাদের ক্ষেত্রে অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়েছে তারাও কিন্তু অনেক সময়তে অ্যাফেক্টেড হয়ে যেতে পারে এই ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা। তাদের ক্ষেত্রেও এই রোগটি দ্বারা আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। যাদের ক্ষেত্রে কিডনি প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও সহজেই তারা আক্রান্ত হতে পারে। যাদের ক্ষেত্রে ইমিউনোডেফিসিয়েন্সি আছে, ইমিউনোডেফিসিয়েন্সি বিভিন্নভাবে হতে পারে। আমরা জানি ডিউ টু পুয়ার হেলথ কন্ডিশন হতে পারে, ডিউ টু মেডিকেশন হতে পারে, একটা প্রলংড টাইম ধরে যদি তারা আন্ডার মেডিকেল ট্রিটমেন্ট থাকে অনেক সময়তে এই ইমিউন সিস্টেমটি দুর্বল হয়ে পড়ে। আর কিছু কিছু ভাইরাস আছে, বিশেষ করে HIV ভাইরাসের কথা আমরা একটু আগেই বললাম, হিউম্যান ইমিউন ভাইরাস, যারা আমাদের ক্ষেত্রে এইডস রোগ সৃষ্টি করে। এই এইডস দ্বারা আক্রান্ত হলেও কিন্তু তাদের ইমিউন সিস্টেম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং লোয়ার ডাউন হয়ে যায় তাদের ইমিউনিটি পাওয়ার। সেক্ষেত্রে তারা কিন্তু খুব সহজেই এই ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়াও খুব ইম্পর্টেন্ট, যেটা বর্তমান সময়ের জন্য খুব প্রাসঙ্গিক, সেটা হলো লং টার্ম স্টেরয়েড এক্সপোজার। আমরা এটা খুব ভালোভাবে জানি যে করোনা রোগের ট্রিটমেন্টের জন্য একটা সার্টেন টাইমের পরে স্টেরয়েড ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং এটি বেশ কিছু সময় ধরে তাদেরকে স্টেরয়েড ট্রিটমেন্টের মধ্যে রাখতে হচ্ছে। এই লং টার্ম এক্সপোজারের ফলে, স্টেরয়েডের লং টার্ম এক্সপোজারের ফলে তাদের ইমিউন সিস্টেম কি হচ্ছে, কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। ফলে তারা এই ব্ল্যাক ফাঙ্গাসের যে স্পোর, তাদের সাথে লড়াই করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলছে। খুব সহজেই এই ব্ল্যাক ফাঙ্গাসের যে স্পোর তারা আমাদের দেহের মধ্যে ঢুকে জার্মিনেট করতে পারছে। ফলে এই রোগ যাদেরকে বললাম, ডায়াবেটিস, ক্যান্সার, অর্গান ট্রান্সপ্লান্ট করার জায়গা, কিডনি যাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে না, যাদের ক্ষেত্রে ইমিউনোডেফিসিয়েন্সি আছে এবং যাদের ক্ষেত্রে লং টার্ম এক্সপোজারের একটা হিস্ট্রি আছে,
স্টেরয়েডের এক্সপোজারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে খুব সহজেই তারা এই ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে। এখন বিষয়টি হলো যে ব্ল্যাক ফাঙ্গাস হলো আমরা বুঝবো কিভাবে, এর ঠিক ডায়াগনোসিসটা কিভাবে হয়। আমরা খুব মিনিমাম কিছু রুলস অ্যান্ড টেকনিক্সের কথা বলবো যার মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসকে ডিটেক্ট করতে পারি। একটা হচ্ছে বায়োপসি, যদি সিরিয়াস ইনফেকশন কোথাও হয়ে থাকে তাহলে সেখানকার টিস্যু পার্ট নিয়ে সেটাকে আমরা বায়োপসি করলেই বুঝতে পারবো যে সেখানেতে ঠিক কী ধরনের ফাঙ্গাস আছে বা অন্য কোনো মাইক্রোঅর্গানিজম আছে কিনা। নেক্সট হচ্ছে কালচার। আমরা পার্টিকুলার যদি ব্ল্যাক ফাঙ্গাস থেকে থাকে সেই পার্টিকুলার পার্টকে সংগ্রহ করে অ্যাজ এ স্যাম্পল যদি আমি কালচার মিডিয়াতে রেখে কালচার করি তাহলে সেখানেতে এই মিউকোরমাইসিটিস গ্রুপের যে ছত্রাক তারা বংশবিস্তার করতে আরম্ভ করবে, ফলে খুব সহজেই এটাকে ডিটেক্ট করা যাবে যে সেখানেতে ব্ল্যাক ফাঙ্গাস আছে কি নেই। আরও একটি খুব ইম্পর্টেন্ট টেকনিক, দিস ইজ ইমেজিং টেকনিক। অবভিয়াসলি আমরা যদি এমআরআই স্ক্যান বা সিটি স্ক্যান করি তাহলে সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করেও কিন্তু কোনো লোকালাইজড যে জায়গা যেখানেতে ব্ল্যাক ফাঙ্গাসের ইনফেকশন আছে সেগুলোকে ডিটেক্ট করতে পারবো। ফলে বায়োপসি করা বা কালচার করা এবং স্ক্যান করা এর মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারবো যে ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আমরা আক্রান্ত হয়েছি কিনা। এখন কোনো কারণে যদি আমরা ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হই তাহলে আমাদের করণীয় কি, আমাদের ট্রিটমেন্ট কী হবে? অবশ্যই যদি আমাদের ক্ষেত্রে কিছু রোগ লক্ষণ প্রকাশিত হয়, বিশেষ করে যদি আমরা চোখের ক্ষেত্রে দেখি যে চোখ ফুলে উঠেছে, সোয়েলিং অফ আইস যেগুলো এরকম হয়, চোখ লাল হয়ে থাকে, যদি ব্লাড ভিশন হয় এবং অনেক সময় ডাবল ভিশন যদি আমরা দেখি, কোনো কোনো জিনিসকে যদি দুটো দুটো করে দেখতে থাকি, ডাবল দেখতে থাকি, তাহলে অনেক সময় এবং তার সাথে বেশ কিছু সিরিয়াস হেডেক, মাথা যন্ত্রণা, মাথা ধরে থাকা, এটা ইরিটেশন, ফিভার, তার সাথে কিছুটা পেন, এটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই সাথে সাথে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে এবং কনসাল্ট করতে হবে। তারাই খুব ভালোভাবে বলতে পারবে যে এটি অ্যাকচুয়ালি কী করা উচিত। এখন শুধু চোখের ক্ষেত্রে না, যদি এরকমভাবে আমরা মুখের ক্ষেত্রেও দেখি, বিশেষ করে চোয়ালের ভেতরেতে যদি আমরা কোনো ব্যথা বা পেন অনুভব করি, মানে বিশেষ করে যাদের ক্ষেত্রে এরকম একটা হিস্ট্রি আছে, যারা করোনা থেকে সদ্য সুস্থ হয়েছে, তাদের ক্ষেত্রে যদি এরকম ইনফেকশনগুলি দেখতে পাওয়া যায় বলে মনে হয়, বিশেষ করে মাড়িতে ব্যথা, মাড়ি ফুলে ওঠা, সোয়েলিং, তার থেকে ব্লিডিং হওয়া বা নেজাল প্যাসেজ ব্লকেজ হয়ে যাওয়া, নাকের ভেতরেতে যন্ত্রণা অনুভব করা বা পেন অনুভব করা, বিশেষ করে সাইনাসের যে পার্টগুলো আছে সেগুলো হয়তো ভার বোধ হওয়া, এবং যন্ত্রণা অবশ্যই পেন থাকতে হবে, তার সাথে ফিভার এবং অন্যান্য যদি অস্বস্তি থেকে থাকে। এছাড়াও মাথার ভেতরেতে যদি মাইগ্রেনের যেরকম যন্ত্রণা হয়, মাইগ্রেনের যন্ত্রণা হয় এবং সেটা বেশ কিছু সময় ধরে স্টে করতে থাকে এবং কয়েকদিন ধরে কন্টিনিউ হচ্ছে উইথ ফিভার এবং অন্যান্য উপসর্গ সহ, তাহলে অবশ্যই আমাদেরকে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমাদেরকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। এখন এই ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কী হবে? অনেকের প্রশ্ন হতে পারে ট্রিটমেন্ট কী হবে। আমি ট্রিটমেন্টের কথা বলবো, কিন্তু একেবারেই আমার অডিয়েন্সকে বলবো যে কখনোই এই ধরনের ইউটিউবের ভিডিও থেকে বা কোনো যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে শুনে বা হাফ ডক্টর যারা আছে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে ওষুধ দোকান থেকে অবশ্যই ওষুধ কিনবেন না। আপনারা অবশ্যই এই ধরনের কোনো ডিজিজ বা এই ধরনের কোনো রোগ লক্ষণ প্রকাশিত হলে ডাক্তারের কাছে যান এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবেই ওষুধ খান। তবু আমরা জাস্ট নলেজের জন্য বলতে পারি, বেশ কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সাধারণত ইউজ করা হয় এই ট্রিটমেন্টের জন্য, বিশেষ করে অ্যাম্ফোটেরিসিন বি, তারপর পোসাকোনাজল যে ড্রাগ, এগুলো ব্যবহার করা হয়। এখন ট্রিটমেন্ট তো গেল, কিন্তু আমরা যদি সাবধান থাকি তাহলে আমরা ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হব না। অবশ্যই আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ফলে প্রিভেন্টিভ মেজারটা অ্যাট ফার্স্ট আমাদেরকে বিশেষভাবে সচেতন হতে হবে। বিশেষ করে যারা এই করোনা থেকে সুস্থ হচ্ছেন তাদেরকে একটি সুস্থ পরিবেশের মধ্যে থাকতে হবে, চেষ্টা করতে হবে অনেকটি ড্রাই পরিবেশের মধ্যে থাকা, এবং বিশেষ করে যে ক্লোথস আমরা ব্যবহার করি, জামা কাপড়, সেটি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং ড্যাম্প কোনো ওয়েদার আছে বা ড্যাম্প কোনো এনভায়রনমেন্টের মধ্যে আমাদের থাকা না থাকাই ভালো। বিশেষ করে খাবার হিসেবে যে সমস্ত খাবার আমরা গ্রহণ করছি সেগুলি অবশ্যই মোল্ড ফ্রি হতে হবে, অর্থাৎ কোনো ছত্রাকের স্পোর যেন সেখানে না থাকে। বিশেষ করে ব্রেড হলে ইট শুড বি ফ্রেশ এবং শাকসবজি ফ্রিজের না ব্যবহার করাই ভালো, এবং তার সাথে বেশ কিছু ড্রাই ফ্রুট আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, কারণ এই সমস্ত ড্রাই বা প্রিজার্ভড যে
ফুড বা ফ্রুট এগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্পোর থাকার সম্ভাবনা বেশি। তাছাড়াও আমাদের পরিবেশের মধ্যে বাতাসের মধ্যে স্পোর সবসময় ফ্লোটিং কন্ডিশনেতে আসে, ফলে এয়ারের যে হেলথ, এয়ার যে কোয়ালিটি, সেই এয়ার কোয়ালিটিটাও চেষ্টা করতে হবে মেনটেন করার। এখন এটা ততদিন পর্যন্তই কন্ট্রোল করতে হবে বা মেনটেন করতে হবে যতদিন না পর্যন্ত তার ইমিউন সিস্টেম আবার আগের জায়গাতে ফিরে আসে, ততদিন পর্যন্ত অন্তত আমাদেরকেই সচেতনতা বা সাবধানতার সাথে থাকতে হবে, বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে। এখন এই ট্রিটমেন্টগুলির যে আমি বললাম যে বেশ কিছু মেডিসিন ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময়তে এটা ডিটেকশন না হওয়ার জন্য এমন সিরিয়াস কন্ডিশনে গিয়ে পৌঁছায়, বা অনেক সময়তে ট্রিটমেন্ট চলাকালীনও সেটি এমন জটিলতা প্রাপ্ত হয়, এমন জটিল আকার ধারণ করে যে সেক্ষেত্রে অনেক সময়তে সার্জারির সাহায্য নিতে হয়। বর্তমানকালে আমরা দেখছি যে বিভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে এরকম বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে সার্জারি করে তাদেরকে হয়তো চোখ বাদ দিতে হচ্ছে, তাদের চোয়াল কেটে বাদ দিতে হচ্ছে, বা ব্রেনের কোনো পার্টে যেখানেতে এরকম ইনফেকশন ম্যাক্সিমাম জায়গাতে আছে সেটাকে সার্জারি করে রিমুভ করতে হচ্ছে। ফলে সার্জিক্যালি রিমুভ করাটাও কিন্তু ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট, সেটি অবশ্যই প্যাথেটিক এবং পেনফুল। তাই যাতে করে এই অবস্থা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে না হয় তার জন্য আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা অনেকটাই উপকৃত হয়েছো বা অনেকটাই সচেতন হতে পেরেছো। যদি তোমরা সঠিকভাবে সচেতন হও তাহলে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব। ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই।